আসসালামু আলাইকুম। প্রশ্ন হলো, আলেকজান্ডার দ্য গ্রেট বনাম খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু এই দুইজনের ভিতরে কে সেরা? প্রথমত আসা যাক আলেকজান্ডার দ্য গ্রেট সম্পর্কে। আলেকজান্ডার দ্য গ্রেট ইতিহাসে এক বহুল আলোচিত নাম। সেই সুদূর গ্রিস থেকে একের পর এক দেশ জয় করে তার বাহিনী চলে এসেছিল ভারত অব্দি পারস্যের কাছে। তিনি পরিচিত ইস্কান্দার বাদশাহ হিসেবে, আর ভারতবর্ষে ইস্কান্দার অপভ্রংশ সিকান্দার বাদশাহ হিসেবেও বহু পরিচিত তিনি। প্রায় 2000 বছর পেরিয়ে গেলেও আলেকজান্ডারকে নিয়ে বিশ্ববাসীর আগ্রহ একটুও কমেনি, আর কমবেই না কেন। 32 বছরের সংক্ষিপ্ত জীবনে তিনি জয় করেছিলেন পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সাম্রাজ্য। শুধু তাই নয়, হাতে গোনা কয়েকজন অপরাজিত জেনারেলের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ইতিহাস সৃষ্টিকারী এই বীর যোদ্ধাকে নিয়ে লেখা হয়েছে আজকের ফিচারটি। আলেকজান্ডার দ্য গ্রেটের জন্ম হয়েছিল প্রাচীন গ্রিসের মেসিডোনিয়াতে খ্রিস্টপূর্ব 356 অব্দে। তবে বর্তমানে মেসিডোনিয়া একটি সম্পূর্ণ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তার পিতা ছিলেন মেসিডোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপ, আর তার মা ছিলেন উচ্চাভিলাষী রানী অলিম্পিয়া। আলেকজান্ডারের জীবনে তার মায়ের ভূমিকা ছিল অসামান্য। ছেলেবেলা থেকে তিনি শিশু আলেকজান্ডারকে বুঝিয়েছিলেন পারস্য জয় করার জন্য তার জন্ম হয়েছে। বলা বাহুল্য, অলিম্পিয়া ছিলেন ফিলিপের 7 স্ত্রীর মধ্যে চতুর্থতম। অন্যদিকে অসম্ভব বিচক্ষণ এবং বীর যোদ্ধা রাজা ফিলিপ বালক আলেকজান্ডারের শিক্ষার কোনো ত্রুটি করেননি। জগৎ বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলকে নিযুক্ত করেছিলেন আলেকজান্ডারের শিক্ষক হিসেবে। আলেকজান্ডার আর 10 জন অভিজাত গ্রিক কিশোরের মতোই শিখেছিলেন দর্শন, শরীরচর্চা ও যুদ্ধবিদ্যা। প্রায় 3 বছর সান্নিধ্য থাকার পর 16 বছর বয়সে অ্যারিস্টটলের কাছে তার পাঠ গ্রহণ সম্পূর্ণ হয়। এরপর আলেকজান্ডার যোগ দেন পিতার সামরিক বাহিনীতে। অসম্ভব সাহসিকতার সাথে লড়েন প্রতিটি যুদ্ধে। আলেকজান্ডারের উত্থান বুঝতে হলে আমাদের ধারণা থাকা দরকার তৎকালীন গ্রিসের নগর রাষ্ট্রগুলো সম্পর্কে। সে জামানায় গ্রিস একক কোনো সাম্রাজ্যের অধীনে ছিল না, বরং বিভক্ত ছিল অনেকগুলো ছোট ছোট নগররাষ্ট্রে। পরাক্রমশালী পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য স্পার্টারা ছাড়া বাকি সবাই জোটবদ্ধ হয়ে তখন সম্মিলিত বাহিনী গঠন করেছিল। আলেকজান্ডারের পিতা ছিলেন সেই সম্মিলিত বাহিনীর সুপ্রিম কমান্ডার। মূলত তার একক সামরিক প্রচেষ্টাতেই বিবাদমান নগররাষ্ট্রগুলোকে এক ছাউনিতে আনা সম্ভব হয়েছিল। পারস্য জয় করা ছিল ফিলিপের একান্ত বাসনা, কিন্তু পারস্য অভিযানের আগেই ফিলিপ আততায়ীর হাতে নিহত হলেন। আলেকজান্ডারের বয়স যখন 20 ছুঁই পিতার স্থলাভিষিক্ত হতে সর্বাত্মক চেষ্টা চালালেন। যুবক আলেকজান্ডার সফলও হলেন। তিনি খ্রিস্টপূর্ব 336 অব্দে বসলেন মেসিডোনিয়ার সিংহাসনে। মূলত আলেকজান্ডারের ঘটনাবহুল জীবনের বাঁক শুরু হলো এখান থেকেই। মেসিডোনিয়ার মসনদে বসার পর আলেকজান্ডার আর মাত্র 13 বছর জীবিত ছিলেন। এই সময়ের মধ্যে তিনি জয় করে নেন পারস্য, মিশর, ব্যাবিলন ও ভারতের পাঞ্জাব। এদিকে ফিলিপের মৃত্যুকে কেন্দ্র করে গ্রিসের নগররাষ্ট্রগুলোতে দ্বিধা বিভক্ত হয়ে পড়ল। তরুণ আলেকজান্ডারের নেতৃত্ব মেনে নিতে চাইল না অনেকেই। আলেকজান্ডার এবার বুঝতে পারলেন বিবাদমান নগররাষ্ট্রগুলোকে এক শিবিরে আনতে না পারলে তার পিতার পারস্য জয়ের স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যাবে। তাই আলেকজান্ডার অভিযান শুরু করলে প্রতিপক্ষ শক্তিগুলোর বিরুদ্ধে খুব শক্ত হাতে বিদ্রোহ দমন করে অচিরে সম্মিলিত বাহিনী প্রস্তুত করেছিলেন। পারস্য অভিযানের উদ্দেশ্যে আলেকজান্ডারের পাদতিক সৈন্য সংখ্যা ছিল 50,000-এর মতো, আর অশ্বারোহী সৈন্য ছিল প্রায় 6,000। এছাড়াও তার 120টি জাহাজে ছিল 40,000-এর মতো নাবিক ও মাঝি মাল্লা।
পারস্য অভিযানের আগে চতুর আলেকজান্ডার অভিযান চালালেন বলকান অঞ্চলের উদ্দেশ্য। পারস্য প্রবেশের পথটা একদম পরিষ্কার করা। বলে রাখা ভালো, আলেকজান্ডার পারস্য বিজয় একদিনে কিংবা একটি যুদ্ধে সম্ভব হয়নি। আসলে সেটি হওয়ার কথাও ছিল না, কারণ পারস্য সাম্রাজ্যের মতো বিশাল সাম্রাজ্যকে পদানত করা তো আর ছোট্টখানি কথা নয়। এশিয়া মাইনর অর্থাৎ বর্তমান তুরস্ক দেশ কয়েকটি যুদ্ধে পার্সিয়ানদের হাতে জেতার পর আলেকজান্ডারের মিশর দখলের উদ্দেশ্যে প্রায় বিনা বাধায় এগিয়ে যেতে থাকেন। যদিও সে যুগে মিশর আর আগের মিশর ছিল না, অতীত জৌলুস হারিয়ে মিশর তখন পারস্য সাম্রাজ্যের সামান্য অংশ মাত্র। তবে মিশরে প্রবেশের পথে বর্তমান ফিলিস্তিনের গাজায় শক্তিশালী বাধার সম্মুখীন হন আলেকজান্ডার। যদিও গাজা জয় করার পর নির্বিচারে পুরুষদের হত্যা, নারীদের বন্দির নির্দেশ দিয়ে অত্যন্ত হঠকারিতার পরিচয় দিয়েছিলেন আলেকজান্ডার। গাজা জয়ের পর টায়ার নগর অবরোধ করেন তিনি। টায়ারের পরিণতি হয়েছিল গাজার মতনই। আলেকজান্ডার মিশরে পৌঁছালে তাকে মিশরের নতুন ফারাও ঘোষণা করা হয়। তারপর শুরু হয় পারস্যের বিরুদ্ধে তার মূল অভিযান। বেশ কয়েকটি যুদ্ধের পর খ্রিস্টপূর্ব 331 অব্দে অবশেষে বিখ্যাত গগমেলার যুদ্ধে পারস্যের রাজা দ্বিতীয় দারিউস চূড়ান্তভাবে পরাজিত হন আলেকজান্ডারের কাছে। পরাজিত দারিউস সাম্রাজ্য ছেড়ে পালিয়ে যান। পরে তার সেনাপতিরাই তাকে হত্যা করে। দ্বিতীয়ত আসা যাক খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে ইসলামী সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে। খোলাফায়ে রাশিদুন খিলাফত আরবের বাইরেও ইসলামকে ব্যাপকভাবে প্রসারিত করেছিল। সমগ্র পারস্য তিনি দখল করেছিলেন 633 খ্রিস্টাব্দে, সিরিয়া দখল করেছিলেন 637 খ্রিস্টাব্দে, আর্মেনিয়া দখল করেছিলেন 639 খ্রিস্টাব্দে, মিশর দখল করেছিলেন 639 খ্রিস্টাব্দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সময় ইসলামী সাম্রাজ্য লেভান্ত, মিশর, সিরিয়া, ত্রিপলি, ফেজান, পূর্ব আনাতোলিয়া এবং পারস্য, আজারবাইজান, আর্মেনিয়া, ককেসাস ও মাকরান খিলাফতের অন্তর্ভুক্ত হয়। তার ওফাতের সময় মুসলিম সাম্রাজ্য পশ্চিমে বর্তমান লিবিয়া থেকে পূর্বে সিন্ধু নদ এবং উত্তরে আমু দারিয়া থেকে দক্ষিণ ইয়েমেন পর্যন্ত বিস্তৃত ছিল। এই পুরো মুসলিম সাম্রাজ্যের আয়তন ছিল প্রায় 60 লক্ষ বর্গ কিলোমিটার বা 23 লক্ষ বর্গ মাইলেরও বেশি, যা সেই সময়